নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আজকে আমাদের কি বিষয়ে আমরা আলোচনা করব। অলরেডি স্ক্রিনে দেখাচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট। আজকে আমরা এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে কথা বলবো। রিস্ককে কিভাবে কন্ট্রোল করব, রিস্ককে কিভাবে কন্ট্রোল করা যায়, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। যারা নোভাইস ট্রেডার বা যারা পুরনো ট্রেডার, প্রত্যেকের ক্ষেত্রে এই রিস্ক ম্যানেজমেন্টটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। যারা রিস্ক ম্যানেজমেন্ট না করে তারা কিন্তু এই মার্কেটে বেশি দিন টিকতে পারে না, কারণ তাদের সমস্তটাই লসের রানে চলে যায়, লসই হয়। কারণ রিস্ককে ম্যানেজ করাটাই কিন্তু আমাদের মূল কাজ, এবং আমাদের হাতে এই রিস্কটাকে ম্যানেজ করাটাই আছে, আর কিচ্ছু নেই। এবং সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমরা এই ভিডিওতে কি কি শিখতে চলেছি তার ইন্ডেক্সটা কি হতে চলেছে। দেখুন, প্রথমে আমরা দেখব যে ট্রেডিংকে বিজনেস হিসেবে কিভাবে নিতে হবে, সেই ব্যাপারে আমরা দেখব। তারপরে দেখব যে মোস্ট অফ দ্য ট্রেডাররা কি করে মার্কেটে রিস্ক ম্যানেজমেন্টকে নিয়ে, ঠিক আছে, সেটা আমরা দেখব। তারপরে রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে কন্ট্রোল করব, রিস্ককে কিভাবে আমরা কন্ট্রোল করব সেটা আমরা দেখব প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ হিসেবে। তারপরে দেখব রিস্ক ম্যানেজমেন্ট সিট, একটা এক্সেল সিটে আমি আপনাদেরকে রিস্ককে কিভাবে ম্যানেজ করতে হয়, মানে ক্যালকুলেশন করতে হয়, কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও কিন্তু আমাদের দেখাবো। এবং সেই যে এক্সেল সিটটা হবে, সেই এক্সেল সিটটা কিন্তু আমি এই ইউটিউব ভিডিও মানে শেষে মানে ডেসক্রিপশনে আমি অলরেডি তার লিঙ্কটা শেয়ার করবো, রাইট? এটাই এই ভিডিওতে হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেও কি দেখবো যে ট্রেডিংকে বিজনেস হিসেবে কিভাবে নিতে হবে। দেখুন, প্রথমেই আমি বলি যে যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে কি দরকার, কি কি প্রয়োজন, কি কি জিনিস আমাদের লাগবে একটা বিজনেস করতে গেলে। ধরুন যে আপনি এই যে পেনটা, ঠিক আছে, এই একটা পেন, এই পেনটা আপনি তৈরি করবেন। তো পেন তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? পেন তৈরি করতে গেলে পেন তৈরি করার জন্য যে র মেটেরিয়ালগুলো লাগে সেগুলো আপনাকে কিনতে হবে, মানে বাই করতে হবে। তারপরে কি করতে হবে? একটা কারখানা নিতে হবে, একটা জায়গাতে আপনাকে সেই জায়গাতে তৈরি করার যে কারখানা করতে হবে, তার সঙ্গে একটা মেশিন কিনতে হবে যে পেনটা তৈরি করবে, প্লাস আপনাকে লোক রাখতে হবে, প্লাস সেই যে জায়গাটা নিচ্ছেন তার একটা মেনটেনেন্সের খরচা আছে। মানে আপনাকে একটা ভালো রকম ইনভেস্টমেন্ট করতে হবে বা কস্টিং খরচা করতে হবে, তবে আপনি গিয়ে একটা পেন তৈরি করবেন, রাইট? এবার ধরুন যে আপনি পেনটা একটা তৈরি করলেন, পেনটা আপনার তৈরি হয়ে গেছে, আপনি সমস্ত কিছু জোগাড় করেছেন, খরচা করার পরবর্তী ক্ষেত্রে পেনটা তৈরি হয়েছে। তো পেনটা তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে এবার আপনাকে তো প্রফিট করতে হবে, কারণ আপনি তো প্রফিটের জন্য বিজনেস করেছেন না। তো আপনি কি করবেন? যে পেনটা তৈরি করতে যা খরচা হয়েছে, তাহলে আপনাকে প্রফিট করতে গেলে কি হবে? সোজা হিসাব, যে তার থেকে বেশি দামে আপনাকে বিক্রি করতে হবে। ধরুন একটা পেন তৈরি করতে গেলে আপনার 5 টাকা খরচা হয়েছে, একটা পেনে আপনার 5 টাকা আসছে খরচা। তো আপনি প্রফিট করতে গেলে তাহলে সেই পেনটাকে ক টাকায় বিক্রি করতে হবে? ধরুন আপনি 7 টাকায় বিক্রি করলেন, তাহলে 7 টাকায় যে বিক্রি করলেন, বিক্রি করার পরে যেটা খরচা হয়েছে সেটা যেটা মাইনাস হবে, মানে 7 টাকায় বিক্রি করলেন, আপনার খরচা হচ্ছে 5 টাকা, 7 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে আপনার 2 টাকা লাভ হচ্ছে, মানে একটা পেনে আপনার 2 টাকা প্রফিট হচ্ছে। তখন যখন আপনি ওই পেনটা 7 টাকায় বিক্রি করছেন, 5 টাকা আপনার খরচা হয়েছে তৈরি করতে গেলে, তখনই কিন্তু আপনার লাভ হবে। মানে খরচার থেকে, যেটা তৈরি করতে খরচা তার থেকে বেশি দামে আপনাকে বিক্রি করতে হবে। কম দামে বিক্রি করলে কিন্তু আপনার লস হবে, লাভ হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি তো পেনটা তৈরি করলেন, পেনটা কি সত্যিই বিক্রি হবে? আপনাকে তার জন্য মানে অ্যাডভাইস দিতে হবে, আপনাকে তাকে অ্যাড দিতে হবে, আপনাকে আরও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনার একটা পেন বিক্রি হবে, এবং বিক্রি হলে তবে আপনার প্রফিট হবে। এটা কিন্তু সমস্ত বিজনেসের ক্ষেত্রে, শুধু পেন না, সমস্ত বিজনেসের ক্ষেত্রে এটা মানে প্রযোজ্য। মেন রুলসই হচ্ছে যেটা আপনার খরচা হলো তার থেকে বেশি দামে আপনি সেটাকে যদি আপনি সেল করেন, তবেই আপনার প্রফিটটা আসবে। কস্টিং এর থেকে মানে যেটা বিক্রি করছেন সেলিংটা, সেটা বেশি হওয়া চাই। এবার আসুন আমাদের ট্রেডিং বিজনেসে। আমাদের ট্রেডিং বিজনেসে কি খরচা? কোনো লোক লাগে? না, লাগে না। কোনো কারখানা লাগে? না। কোনো মেনটেন্যান্সের কিছু খরচা আছে? না। কোনো মেশিন লাগে? না। কি লাগে? একটা ল্যাপটপ লাগতে পারে বা একটা ডেস্কটপ। আর বর্তমানে তো আবার মোবাইলে তো আপনি মোবাইল অ্যাপসে আপনি
অ্যাপ ইনস্টল করলেন মোবাইলে, সেখান থেকে বাই সেল করতে পারেন যে কোনো জায়গায়, যখন খুশি আপনি করতে পারেন, এটার কোনো মাথা ব্যথা কিছু নেই। তো আমাদের এখানে কি খরচা হতে পারে, আমাদের কি খরচা আছে ট্রেডিংয়ে? কিছু না। এবার এখানে অনেক প্রশ্ন করবে, অনেক জ্ঞানী ব্যক্তি আসবে এখানে, এসে প্রশ্ন করবে, স্যার আমাদের তো খরচা আছে, আমাদের তো ট্যাক্স দিতে হয়, আমাদেরকে ব্রোকারেজ দিতে হয়, আমাদের এসটি চার্জ দিতে হয়, এই চার্জ জিএসটি এটা ওটা দিতে হয়, আমাদের ট্যাক্স দিতে হয়। দেখুন, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে। আপনি যখন এই পেনটা তৈরি করেছিলেন, পেন তৈরি করে যখন বিক্রি করতে গিয়েছিলেন, তখনও কিন্তু আপনাকে ওই পেনেতে জিএসটি দিতে হয়েছিল। পেনের যে আপনি র মেটেরিয়াল তুলেছিলেন তার একটা আপনাকে খরচা দিতে হয়েছিল। সমস্ত কিছু ট্যাক্সটাকে যদি আমরা কমন ধরে ওটাকে যদি সাইড করে রাখি, বাদ বাকি কস্টিং আর যে সেলিং, এই যে ব্যাপারটা কিন্তু যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের ট্রেডিংয়ে কি খরচা আছে? বলুন। একটা খরচা আছে, সেটা হচ্ছে লস হচ্ছে আপনার এই ট্রেডিং বিজনেসে হচ্ছে কস্ট, মানে খরচা। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি লসটাকে কি করে খরচা হিসাবে দেখাবেন? এবার এখানে তো চিন্তা ভাবনা আসবে না। এবার আমি যদি বলি যে আপনারা ধরুন আমি বিজনেস করব কিন্তু আমি র মেটেরিয়াল কিনবো না, ধরুন আমি পেনের বিজনেস করব কিন্তু আমি র মেটেরিয়াল কিনবো না, আমি কারখানা ইনভেস্টমেন্ট করব না, আমি লোক লাগাবো না, তাহলে আপনার বিজনেস হবে? অবভিয়াসলি নো। কারণ আপনাকে পেনের বিজনেস করতে গেলে, পেনটা তৈরি করতে গেলে যা যা দরকার সেইগুলোই আপনাকে খরচা করতে হবে, তবে একটা পেন তৈরি হবে, তারপরে আপনি পেনটাকে সেল করবেন, তবে আপনি প্রফিট পাবেন। আদারওয়াইজ আপনি প্রফিট পাবেন, আপনি বিজনেস করতে পারবেন। ঠিক সেইভাবে আমাদের এই ট্রেডিংয়ের বিজনেসে সেখানে লসটাকে নিতে হবে। লসটা হচ্ছে আমাদের এখানকার একটা কস্ট, কারণ আমাদের এখানে কিছু নেই। এবার আপনি ভাবছেন যে আমাদের যে এই যে লসটা করব, লসটাকে কিভাবে হ্যান্ডেল করব? লস হবে, ট্রেডিং করতে গেলে লস হবে, এটা ম্যান্ডেটারি। কিন্তু আমাদের হাতে কি আছে যে এই লসটাকে কি করে হ্যান্ডেল করা যায়, কি করে কন্ট্রোল করা যায়, কিভাবে আমরা সেটাকে মানে পিসফুলি ম্যানেজ করতে পারি, এই ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এটা হচ্ছে আমাদের হাতের কাজ। এবার দেখুন, আপনাকে যদি কেউ বলে যে লস তো হবে, লসটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ শব্দ, তো আপনি লসটাকে লস হিসেবে চিন্তা করছেন কেন? লস হিসেবে আপনি লসটাকে কস্ট হিসেবে ধরুন, পজিটিভ ওয়ার্ডে ধরুন যে লসটা লস না, কস্ট। কারণ আপনি যদি 10টা ট্রেড নেন, ধরুন আপনি 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেড নেবার পরে সব ট্রেডে তো আপনার লস হবে না, সব ট্রেডে আপনার লাভও হবে না। ধরুন আপনি 50-50 আমরা ধরে নিলাম যে 50-50 চান্সেস যে আপনার 5টা ট্রেড আপনার লস হবে আর 5টা ট্রেড আপনার প্রফিট হবে। ঠিক আছে, এবার আপনি 5টা ট্রেডে যদি লস করছেন, মানে 1 টাকা করে ধরে নিলাম, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:3। এবার আপনি বলবেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি, আসছি পরে আসছি, সব বলবো, ডিটেলসে বলবো কি রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেন হয়, সমস্ত কিছু বলবো। এখন জাস্ট ধরে নিন যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, মানে আপনি যদি 1 টাকা লস করেন তাহলে আপনি লাভ করবেন 3 টাকা। এবার আপনি 10টা ট্রেড নিয়েছেন, 10টা ট্রেড নেবাতে আপনার 5টা ট্রেডের লস হয়েছে আর 5টা ট্রেডের লাভ হয়েছে। তো আপনার 5টা ট্রেডের লস কত হলো? 5 টাকা, রাইট? মানে 1 টাকা করে পার ট্রেডে লস হলো। আর আপনার লাভ যখন হলো 5টা ট্রেডে, ক টাকা করে হলো? 1:3 বলেছিলাম, 1 টাকা লস করলে 3 টাকা লাভ হবে। তাহলে আপনার 5টা ট্রেডের লাভ হলো 3×5 15 টাকা। নেট প্রফিট কত হলো? 15 টাকার প্রফিট হয়েছে, 5 টাকা লস হয়েছে, 15 টাকা থেকে 5 টাকা বিয়োগ দেবো, বিয়োগ দিলে কত হচ্ছে? আমার 10 টাকা। মানে নেট প্রফিট হলো আমার 10 টাকা। মানে আপনার যে বিজনেসটা, এই যে 5টা যে আপনি 1 টাকা করে লস করলেন, এটা আপনি কস্ট দিলেন, খরচা করলেন, তবে আপনি এই বিজনেসটা করতে পারলেন। যদি আপনি মনে করেন যে আমি লস করব না, তাহলে কিন্তু আপনি এই বিজনেসে আসতেই পারবেন না, বিজনেস করতেই পারবেন না, ট্রেডিং আপনার দ্বারা হবেও না, কারণ লস আপনাকে করতে হবে। ঠিক আছে, একটা সবচেয়ে খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখতে পারেন যে লসটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। লস ইজ দ্য কস্ট অফ দ্য ডুইং দিস বিজনেস। এই বিজনেসের কস্ট হচ্ছে লস। আপনি যদি 5টা লস না করতেন তাহলে কিন্তু আপনি
লাভ করতে পারতেন না, লস আপনাকে করতে হবে। এবার লস মানেটা কি? আপনাকে ছোট ছোট লস, মানে আপনি যে রিস্কটা নেবেন সেই রিস্কটাই আপনি লস করবেন, ওর বেশি মানে লস করা যাবে না, রাইট? এরপর আমরা দেখব যে মোস্ট অফ দ্য ট্রেডাররা কি করে। মোস্ট অফ দ্য ট্রেডাররা মার্কেটে কি করে আমরা ওদের লিখে বোঝাবার চেষ্টা করি, রাইট? খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা রিলেট করতে পারবো না, প্রত্যেকে এই জিনিস, এই যে ফেজের মধ্য দিয়ে গেছি, যারা আগে বুঝে গেছে তারা গেনার, আর যারা পরে বুঝছে তারা লস করে বুঝছে, রাইট? দেখুন, ধরে নিলাম যে মোস্ট অফ দ্য ট্রেডাররা কি করে। ধরে নিলাম মিস্টার এক্স বাই করেছে, ঠিক আছে, 100 টাকা একটা শেয়ার বাই করেছে, ঠিক আছে। এবার এই প্রশ্ন হচ্ছে যে বাই করার পরে তার দুটো পসিবিলিটিস, একটা হচ্ছে প্রফিট হবে, একটা হচ্ছে লস হবে, রাইট? এর টার্গেট কত? প্রশ্ন যে টার্গেট কত? আমি 100 টাকা তো বাই করলাম, টার্গেট কত? ধরে নিলাম 200 টাকা। এবার এই যে 200 টাকা যে টার্গেটটা হলো, এটা কি গ্যারেন্টি আছে কোনো যে 200 টাকাই হবে 100 টাকা থেকে? নো গ্যারেন্টি, কোনো গ্যারেন্টি নেই যে 200 টাকা আপনার যাবেই যাবে। তার মানে হচ্ছে কি, যে এই যে রিওয়ার্ডটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এই রিওয়ার্ডটা যে আমরা পাচ্ছি এটা কিন্তু আমাদের হাতে নেই, রাইট? হতেও পারে, নাও হতে পারে, এটা কিন্তু একদম ট্রুথ, মানে মার্কেটের একদম সত্য কথা বলছি আমি। যত তাড়াতাড়ি এই সত্যটা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মার্কেটে আপনি মানে থাকতে পারবেন, ততদিন আপনি মার্কেটে থাকতে পারবেন। আপনি যদি না বোঝেন এই সিম্পল ম্যাথটা, এই সিম্পল জিনিসটা, তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকবেন না, মার্কেটে আপনি ট্রেড করবেন না। আমি আপনাদের দয়া করছি, কারণ এটা বাজে রেকর্ড যে মার্কেটে এদের সবাই লসই করে। লস করে কেন? তার কারণ হচ্ছে এটা আমাদের হাতে নেই, রিওয়ার্ডটা কিন্তু আমাদের হাতে নেই। হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই যে 200 টাকা হবে টার্গেট। কিন্তু একটা গ্যারেন্টি আছে। কি গ্যারেন্টি? যে প্রাইস আমি 100 টাকায় বাই করেছিলাম, 90 টাকা যখন এলো তখন আমি কি করব? ধরুন আমার 90 টাকা হচ্ছে স্টপ লস 90 টাকায় আমি কি করব? 90 টাকায় আমি এখান থেকে এক্সিস্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে, মোস্ট অফ দ্য ট্রেডার এই 90 টাকায় কিন্তু তারা বেরিয়ে যাবে না। তারা ভাববে যে আমি এখান থেকে আরেকটু হোল্ড করি, আবার উপর দিকে উঠবে, প্রাইস উপরের দিকে উঠবে, মানে সে অ্যান্টিসিপেট করছে ট্রেন্ডকে, বা মার্কেটকে ফলো করছে না, মার্কেটকে অ্যান্টিসিপেট করছে, ঠিক আছে। এই যে যখন 100 টাকা থেকে আপনি নিলেন, যখন প্রাইস 90 টাকা এলো, তখন মার্কেট আপনাকে কি বলছে? যে ইউ আর রং, আপনি যে জন্য ট্রেডটা নিয়েছিলেন, যে প্রফিট করার জন্য, আপনি ট্রেডটা রং সাইডে যাচ্ছে, আপনি মার্কেটের এগেনস্টে যাচ্ছেন, ইউ আর রং। তবু আমরা এই মোস্ট অফ দ্য ট্রেডার তবু এখান থেকে এক্সিস্ট করবে না। যখন প্রাইস 90 টাকা থেকে 70 টাকায় এলো, রাইট, যখন প্রাইস 90 টাকা থেকে 70 টাকায় এলো, তখন কি করবে? তখন তাদের মধ্যে একটা বিশাল বড় চিন্তা ভাবনা আসবে, একটা মাইন্ড ব্লোয়িং চিন্তা ভাবনা আসবে, ঠিক আছে, আমি এখানে আরো বাই করি, মোর বাই, ঠিক আছে, মানে আরো কোয়ান্টিটি অ্যাড করলো। কি করলো? অ্যাভারেজ করলো। অ্যাভারেজ করে তার মনে হচ্ছে কি, যে আমি 100 টাকায় কিনেছিলাম, আবার 70 টাকায় কিনলাম, আমার অ্যাভারেজ 90 টাকায় চলে এলো বা 85 টাকায় চলে এলো। আপনি তো জানেন না যে মার্কেট কত নামবে। মার্কেট তো আপনাকে প্রথমেই বলেছিল, সিগন্যাল দিয়েছিল 90 টাকা, যে ভাই ইউ আর রং। 70 টাকা যখন, তখন সে বলছে শুধু তুমি রং নাও, তুমি গাধা, তুমি এখনো 1 টাকা হোল্ড করে আছো, রাইট? তখনও কিন্তু মোস্ট অফ দ্য ট্রেডার ছাড়ে না। তারপরে কি হয়? তারপরে সিনারিও এরকম তৈরি হয় যে যখন 70 টাকা থেকে যখন 50 টাকায় চলে আসে প্রাইস, তখন সে নিজের ট্যাগটাই চেঞ্জ করে দেয়। কি করে দেয়? সে ট্রেডার থেকে
সে লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়। ঠিক আছে, লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে যায়। সে বলে দেয় ভাই আমি এখন লং টার্ম ইনভেস্টার, উঠবে যখন উঠবে আমি ধরে আছি, বসে আছি। মোস্ট অফ দ্য টাইম আপনি যদি দেখেন যে সেবি অলরেডি মানে রিপোর্ট পাবলিশ করে, সেখানে দেখা যায় যে প্রায় 89% লোক লস করে মার্কেটে। ঠিক আছে, আর 10% লোক তারা টার্গেটকে ফুলফিল করে এবং 10% লোক প্রফিট করে। ঠিক আছে, কারণ হচ্ছে এই 10% লোক একটা মন্ত্র জানে, একটা জিনিস জানে যেটা এই 89% লোক জানে না, এবং তারা এই যে মানে পরপর যে স্টেপ বাই স্টেপ যেটা আমি বললাম 90, 70, 50 যেভাবে মাইন্ড সাইকোলজি তাদের মধ্যে খেলে, ঠিক সেইভাবেই 89% লোকের খেলে, যে আর যত নিচে নামে তত অ্যাভারেজিং করছে, নেগেটিভ অ্যাভারেজিং করছে। ঠিক আছে, এটাকে সুইসাইডের সমতুল্য বলা হয়। সুইসাইড করা যাকে বলে না, ঠিক তার সমতুল্য এটাকে বলা, যে ভাই যখন মার্কেট আমাকে বলছে যে ইউ আর রং, আমার স্টপ লস যেখানে ছিল তার ওখানে প্রাইস চলে এসছে, মানে আপনি রং, আমাকে এখান থেকে এক্সিস্ট করতে হবে, গেট আউট হতে হবে। তবু আমরা গেট আউট হই না, কারণ কি? কারণ আমাদের বাচ্চা থেকে একটা জিনিস শেখানো হয়েছিল, হার মানা যাবে না। ইয়েস, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সবসময় বলি আমাদের বাচ্চা থেকে শেখানো হয়েছিল হার মানা যাবে না, হার মানা যাবে না। ঠিক আছে, এটার জন্যই ম্যাক্সিমাম ট্রেডাররা লস করে, এবং মোস্ট অফ দ্য ট্রেডার এটাই করে। সেই জন্য তারা 89% লস করে। ওই 10% যারা প্রফিট করে, তারা কিভাবে প্রফিট করে বলুন তো? তারা একটা জিনিস জানে, কি? লার্ন দ্য বুক অফ লস। ঠিক আছে, লসটাকে বুক করতে শিখতে হবে। ঠিক আছে, লসটাকে বুক করতে শিখতে হবে, শিখতে হবে। যদি না এই লস বুক করা শেখা, যদি না শেখা যায়, তাহলে কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারা যাবে না। ওকে, এই 10% লোক যারা প্রফিট করে, তারা কিন্তু এটাকে, এই যে বুক লস বুক করাটাকে শিখতে হবে, তারা শিখেছে, এবং তারা প্রপারলি যে জায়গাটায় তাদের স্টপ লস বলে এখান থেকে আমি এক্সিস্ট করব, আমার সিস্টেম বলছে এখান থেকে আমার এক্সিস্ট করে যাওয়া উচিত, তারা ঠিক সেই জায়গাতে এক্সিস্ট করে। সেই জন্য তারা প্রফিটেবল ট্রেডার, তারা সাকসেসফুল ট্রেডার। আর যারা আনসাকসেসফুল ট্রেডার, যারা মার্কেটকে দোষ দেয়, যারা মার্কেট সমস্ত টাকা লস করে বেরিয়ে যায়, তারা কিন্তু 89% লোকের মধ্যে পড়ে, তারা স্টপ লসকে ব্যবহার করে না, এবং তারা তাদের রিস্ককে ম্যানেজ করে না। নো রিস্ক। আমি 10,000 টাকা নিয়ে মার্কেটে ছিলাম, আমার ধরে নেবে 1 লাখ টাকা নিয়ে মার্কেটে, আমার 50,000 টাকা একটা ট্রেডে লস হয়ে গেল, শেষ, খাতাম, সারাদিনের রাত্রে ঘুম উড়ে গেল। এইভাবে এই যে 89% লোক কিন্তু লস করে। তো আমরা টোটাল জিনিসটা দেখলাম যে মোস্ট অফ দ্য ট্রেডাররা কি করে, আর 10% প্রফিটেবল ট্রেডাররা কি করে। আমাদের কি করণীয় উচিত? আমাদের এই 10% প্রফিটেবল ট্রেডারদের খাতায় গিয়ে নাম লেখাতে হবে, যে আমরা কিভাবে নিজেদের রিস্ককে কন্ট্রোল করব। সেটা আমরা নেক্সট যে স্লাইডে দিয়ে দেখব, যে কিভাবে আমরা আমাদের রিস্ককে কন্ট্রোল করব। ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি, কারণ এটা মোস্ট একটা ভাইটাল পয়েন্ট। যদি না এটাতে গুরুত্ব সহকারে যদি না আপনি এটা দেখেন, আপনি কিন্তু মানে শেয়ার মার্কেটে বেশি দিন টিকতে পারবেন। আমি একদম দায়িত্ব নিয়ে কথাটা বললাম। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে আমরা দেখব যে কিভাবে আমরা রিস্ককে ম্যানেজ করব, দেখো, বা কন্ট্রোল করব। প্রথম স্টেপ আমি একটু আগে যেটা বলছিলাম, যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও কথা হচ্ছে যে আমি কত টাকা রিস্ক নিচ্ছি, কত টাকা আমি রিস্ক নিচ্ছি। ঠিক আছে, একটা ট্রেড নিতে গেলে পার ট্রেড কত টাকা আমি রিস্ক নিচ্ছি, আর আমি কত টাকা প্রফিট করছি, সেইটা এতে কত টাকা প্রফিট করছি, প্রফিট পার ট্রেড। আমি যদি 1:3 বলি, তাহলে আমি 1 টাকা রিস্ক নিচ্ছি আর 3 টাকা প্রফিট করছি। মানে
আমি যদি 1 টাকা লস করি, লস আমার কত হবে 1 টাকা, প্রফিট কত হবে 3 টাকা। ঠিক আছে, আমি 1 টাকা লস করলে 3 টাকা প্রফিট করব। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, হচ্ছে আমরা কি যে ট্রেডটা নিচ্ছি সেই ট্রেডটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হচ্ছে, এবং আমাদের মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 থাকবে। ম্যাক্সিমাম আপনি যত খুশি করতে পারেন, ম্যাক্সিমাম যত খুশি করা যেতে পারে, নো লিমিট। 1:3, 1:4, 1:5, 1:10, 1:3। এবং আপনাকে আমি একটা ইম্পর্টেন্ট একটা টিপস দিই, নক নক নক, কনসেন্ট্রেশনলি শুনুন, যে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন, হায়ার টাইম ফ্রেম মানে উইকলি চার্ট, মান্থলি চার্ট, ডেইলি চার্ট আছে, সুইং চার্ট, মানে উইকলি চার্ট আর মান্থলি চার্টে যত যাবেন তত তার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি হবে। সেই জন্য ইন্টারডেতে যেহেতু লো টাইম ফ্রেম, ওখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি 1:1 ম্যাক্সিমাম পান। 1:1.5 হলো খুব বেটার, বাট 1:1ই ইন্টারডের ক্ষেত্রে হয়। কিন্তু আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন, মানে উইকলি চার্টে যদি যান, 1:3, 1:5 এক একটা ট্রেডে আপনার পেতে পারেন, পোটেন্সিয়াল প্রফিট হতে পারে, এটা পোটেন্সিয়াল, ঠিক আছে, অ্যাকুরেট না। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিওকে ঠিকঠাকভাবে মেনটেন করে আমাদের ট্রেড নিতে হবে। এবার ধরুন যদি আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি 1:3 করি, ঠিক আছে, এবার আমি একটা সিম্পল ক্যালকুলেশন করি, আপনাদের দেখাবার চেষ্টা করি। ধরুন 10টা ট্রেড আপনি নিয়েছেন, ঠিক আছে, 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড লস করেছেন, আর 3টে ট্রেড প্রফিট করেছেন। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 1:3। মানে ধরুন আপনার যদি ক্যাপিটাল 1 লাখ টাকা হয়, তাহলে আপনার রিস্ক কত হচ্ছে? 1000 টাকা। আমি পরে আসছি কিভাবে করবো, ক্যালকুলেশন করবো, এক্সেসিটা আপনাকে দেখাবো। তো আপনার রিস্ক হচ্ছে কত? 1000 টাকা। তো আপনি 7টা ট্রেডে লস করেছেন 10টা ট্রেডের মধ্যে, তাহলে আপনি রিস্ক কত, লস কত করলেন? 7 ইন্টু 1000 টাকা সমান হচ্ছে 7000 টাকা, রাইট? আপনার লাভ কত করেছেন? 3টেতে, তার মানে আপনি 3টে ইন্টু 1:3, মানে 1000 টাকা যদি লস হয় তাহলে 3000 টাকা লাভ হবে। তাহলে এক একটাতে লাভ কত হচ্ছে? 3000 টাকা, রাইট? 3 তিরিকে 9000 টাকা। তাহলে আপনার নেট প্রফিট কত? নেট প্রফিট কত? 2000 টাকা। 9000 টাকা থেকে বাদ দিলে 7000 টাকা, 2000 টাকা আমরা নেট প্রফিট। মানে হচ্ছে যে আপনি 10টা ট্রেড নিয়েছেন, তার মধ্যে আপনার অ্যাকুরেসি রেট একদম খারাপ, তার মধ্যে 7টা ট্রেডে আপনি লস করেছেন, মাত্র 3টে ট্রেডে আপনি প্রফিট করেছেন, তাতেও কিন্তু আপনি লাভে আছেন। কারণ কি? কারণ আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেছেন, আপনি সেই ট্রেডটাই নিয়েছেন যার পোটেন্সিয়াল মানে রিওয়ার্ড পাওয়ার কথা 1:3, আপনি 1:3 বুক করেছেন 3টে ট্রেডে। সেই জন্যই কিন্তু আপনি 7টা ট্রেডে লস করার সত্ত্বেও আপনি কিন্তু প্রফিটে আছেন, রাইট? এবার আপনি দেখুন, নেক্সট যান, আপনি 5টা ট্রেডে লস করেছেন আর 5টা ট্রেডে প্রফিট করেছেন, তাহলে কত হবে? 5টা ট্রেডে লস হলে 5000 টাকা, আর 5টা ট্রেডে প্রফিট মানে 3×5 15,000 টাকা, সরি 3×5 15,000 টাকা। তাহলে আপনি লাভ করলেন কত? নেট প্রফিট হচ্ছে 10,000 টাকা, রাইট? সিম্পল ক্যালকুলেশন। মানে 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে যদি আপনি যান, তাহলে আপনি 7টা ট্রেডে লস করলেও আপনি লাভে থাকবেন, এবং তারপরে যদি যত ওপরের দিকে লাভ করবে তত তো আপনার লাভের পরিমাণটা, প্রফিটের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। এইভাবে আমরা প্রথম স্টেপে রিস্ককে ম্যানেজ করব। প্রথমে আমরা দেখব যে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিভাবে যাচ্ছে, 1:3 করছি না 1:5, 1:4, এবং যত বেশি করা যায় তত বেশি আমাদের সেই মতন আমাদের টার্গেট নিয়ে আমাদেরকে ট্রেড করতে হবে, বা সেই সিস্টেমে আমাদের ট্রেড করা উচিত। যে সিস্টেমে আমাকে 1:3 বা 1:5 দিচ্ছে সেই সিস্টেমে কিন্তু আমাদের ট্রেড করা উচিত, রাইট? নেক্সট কি? নেক্সট স্টেপ কি? সেটা হচ্ছে যে কোয়ান্টিটিকে কিভাবে আমরা বাছাই করবো। আমাদের তো আমরা রিস্ককে দেখলাম যে 1:3 আমরা দেখবো, আমরা কোয়ান্টিটিকে কি করে আমরা ডিফাইন করব। এবার ধরুন যে আমাদের ক্যাপিটাল কত, ধরে নিলাম ক্যাপিটাল হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আমি আপনাদের একটা গুরু মন্ত্র দিচ্ছি, মানে আপনি শপথ নেবেন যে আজ থেকে আমি
যা ট্রেড করব এই ভিডিওটা দেখার পর থেকে যা আমি ট্রেড করব সেই ট্রেডটা আমার ক্যাপিটালের 1%-এর বেশি হবে না। অনেকে আপনাকে বলবে 2%, 3%, 5%, কিন্তু 1%-এর বেশি কিন্তু আপনি আপনার রিস্ককে ডিফাইন করবেন না আপনার ক্যাপিটালের। মানে কত পার্সেন্ট? 1%। কার উপরে? আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের উপরে। ধরে নিলাম আপনার ক্যাপিটাল 1 লাখ টাকা, তাহলে আপনার ক্যাপিটাল 1 লাখ টাকার 1% কত হচ্ছে? রিস্ক হচ্ছে কত? রিস্ক হচ্ছে 1%। 1% হচ্ছে 1 লাখ টাকা কত? 1000 টাকা, রাইট? এই 1000 টাকা হচ্ছে আপনার রিস্ক পার ট্রেড। রিস্ক পার ট্রেড, একটা ট্রেডে আপনার 1000 টাকা আপনি রিস্ক নেবেন, ওর বেশি নেবেন, রাইট? এবার আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন তো আপনার যে সিস্টেমকে ইউজ করছেন, যে কোনো সিস্টেম, যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, সেই সিস্টেম অনুযায়ী তো আপনার একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, একটা স্টপ লস পয়েন্ট থাকবে, রাইট? এবার ধরে নিলাম যে একটা সাপোজ মনে করলাম যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে, এন্ট্রি হচ্ছে আপনার 100 টাকা, রাইট? আপনার স্টপ লস হচ্ছে 95 টাকা। তাহলে আপনার রিস্ক কত হচ্ছে? রিস্ক পার শেয়ার, রিস্ক পার শেয়ার কত হচ্ছে? 100 মাইনাস 95 সমান হচ্ছে 5 টাকা, রাইট? এবং আপনার রিস্ক পার ট্রেড কত ছিল? 1000 টাকা। তাহলে আপনার কোয়ান্টিটি কত হবে? কোয়ান্টিটি হবে রিস্ক পার ট্রেড বাই রিস্ক পার শেয়ার, রাইট? তো আমার রিস্ক পার ট্রেড কত ছিল? আমার 1000 টাকা, আর আমার রিস্ক পার শেয়ার কত হলো? 5 টাকা। সমান, আমি এটাকে কাটাকাটি করে দেবো, সমান 200 টাকা। মানে আপনি কোয়ান্টিটি কিনবেন 200টা, ওর বেশি কিন্তু কোয়ান্টিটি আপনি কিনবেন না। 200টা যদি আপনি কোয়ান্টিটি কেনেন 100 টাকা দিয়ে, আপনার স্টপ লস 95 টাকা। যদি আপনার মানে ট্রেডে এন্ট্রি নেবার পরে যদি আপনার প্রাইস 95 যায়, আপনি ওখান থেকে এক্সিস্ট করে যাবেন, আপনার স্টপ লস হিট করে যাবে, এবং এক্সিস্ট যখন আপনি করবেন তো আপনার লস কত হবে? লস কিন্তু আপনার এই 1000 টাকায় হবে, ওর বেশি কিন্তু হবে না। আর যখন আপনি লাভ করবেন 1:3-তে 3000 টাকা লাভ করবেন, 4000 টাকা লাভ করবেন, 5000 টাকা লাভ করবেন, লস কিন্তু করা যাবে ওই যে আমি নিয়েছি 1%, ওর বেশি আমি লস করবো না। এটা হচ্ছে মূল মন্ত্র। যে লস বুক করা শিখে যায় সে কিন্তু মার্কেট তার জন্য হোল লাইফের জন্য তার জন্য আছে, কারণ লস বুক করাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট এই ট্রেডিং, রাইট? এইভাবে আমরা দ্বিতীয় স্টেপ কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবো, এবং এই যে আমরা যেটা করলাম এই সবটাই আমি এক্সেল শিটে আমাদের দেখাবো যে এক্সেল শিটে কিভাবে সেটাকে করবো, এবং এই এক্সেল শিটটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করবো, রাইট? তো চলুন আমরা সেটা দেখা যাক, রাইট? এক্সেল শিটে আমাদের সঙ্গে দেখা যাক। দেখুন বন্ধুরা, আমি এক্সেল শিটে চলে এসেছি, ঠিক আছে? এবার আমরা এখানে দেখবো যে কিভাবে আমরা এই এক্সেল শিটটা করেছি সেটা আমি আপনাদের সঙ্গে প্রথমে দেখে নিই। প্রথম দেখুন টোটাল ক্যাপিটাল, তারপরে রিস্ক কত? 1%। আমি এখানে ক্যালকুলেশনে অলরেডি ফর্মুলা ফেলে দিয়েছি, যে 1% রিস্কের ফর্মুলা অলরেডি ফেলা আছে, এবং এটা হচ্ছে এন্ট্রি প্রাইস, আমি কত টাকা এন্ট্রি করছি, কত টাকা আমার স্টপ লস, এবং এসএল যেটা হবে রুপিস পার শেয়ার কত হচ্ছে আমাদের, আর টোটাল শেয়ার কতগুলো কিনতে হবে, মানে কোয়ান্টিটি। টার্গেট 1:2, 1:3, 1:2 আমি রেখেছি, অনেক ক্ষেত্রে 1:2 আমাদের এক্সিস্ট করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের উচিত 1:3-তে এক্সিস্ট করা। যখন আপনি 1:3-তে এক্সিস্ট করবেন আপনার রিস্ক টু রেশিওটা খুব ভালো থাকবে, এবং 7টা ট্রেডও যদি আপনি লস করেন তাতেও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। এবার ধরুন আপনার ক্যাপিটাল হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? 5 লাখ টাকা আপনার ক্যাপিটাল, তাহলে আপনার রিস্ক কত হবে? 5000 টাকা। 100 টাকা যখন এন্ট্রি হলো, ধরুন আপনার এন্ট্রি হচ্ছে 150 টাকা, স্টপ লস হচ্ছে 140 টাকা, তাহলে কত হলো? আপনাকে কতগুলো শেয়ার কিনতে হবে? 500টা শেয়ার কিনতে হবে, 10 টাকা করে আপনার মানে রিস্ক পার ট্রেড হচ্ছে, ঠিক আছে? আর আপনার শেয়ার কতগুলো কিনতে হবে? 500টা শেয়ার। আর আপনার প্রফিট টার্গেট কত থাকবে? 1:3 হলে 180 টাকা, কারণ আপনি 10 টাকা রিস্ক নিয়েছেন, তার এগেন্সটা কত? 30 টাকা লাভ হতে হবে। তাহলে 150 টাকা এন্ট্রি ছিল, আপনার 180 টাকা এলে তবে আপনার 1:3 হবে, এবং আপনার 1:3 মানে 15,000 টাকা লাভ হবে। রিস্ক নিচ্ছেন 5,000 টাকা, 3-5 15,000 টাকা আপনার লাভ হবে একটা ট্রেডে। এটা হচ্ছে একদম সিম্পল একটা এক্সেল শিট।
আপনি নিজেও করতে পারেন। আমি এক্সেল শিটটা আপনাদের এখানে ডেসক্রিপশনে অলরেডি আমি লিঙ্ক দিয়ে দেবো। খুব সিম্পল, আপনি এখানে যে কোনো পুরো ফর্মুলায় ফেলা আছে, আপনাকে শুধুমাত্র করতে হবে কি, আপনাকে আপনার এই যে পয়েন্টগুলোতে, মানে এই জায়গাগুলোতে, ধরুন আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, ধরুন এই রেডগুলোকে আপনি কিছু করতে পারবেন না। 1 মিনিট, এটাকে আমি রেড করে দিই, আর এইটাকে আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি চেঞ্জ করে দিই। মানে এই কালারগুলো আপনি চেঞ্জ করবেন, মানে এই টোটাল ক্যাপিটাল যদি আমরা চেঞ্জ হয় সেটা আপনি চেঞ্জ করবেন, এটা আপনি চেঞ্জ করবেন, এটা আপনি চেঞ্জ করবেন, বাদ বাকি এইগুলো চেঞ্জ করা যাবে না। এগুলোকে আমি এও করে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট হোল্ড করুন। এই সাদাগুলো যেগুলো যে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বাদ বাকি কিন্তু হলুদগুলো চেঞ্জ করা যাবে না। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা দেখে নেবেন। খুব সিম্পল, আপনি এইভাবে যদি আপনি রিস্ককে ম্যানেজ করে যদি আপনি ট্রেডিং করতে থাকেন, আপনার যদি লসও হয় তাহলে কিন্তু আপনার যদি লাভ লস হয় এবং আপনি যদি রিস্ক টু রেশিও যদি আপনি 1:3 করেন, আর আপনার যদি অ্যাকুরেসি রেট যদি 70% বা 50-50% থাকে বা 60-40 থাকে, তাতেও কিন্তু আপনি লাভে থাকবেন, লসে থাকবেন না। এটাই হচ্ছে মূল মন্ত্র এই মানে রিস্ক ম্যানেজমেন্টের, রাইট? তো আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে বা শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে ডিসিপ্লিন এবং যাকে বলে ধৈর্য খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই দুটো ছাড়া কিন্তু আপনি মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। তো এই দুটোর উপর কিন্তু একটু বেশি নজর দিন, গুরুত্ব দিন, ধ্যান করুন, শরীরের চর্চা করুন, ভালোভাবে থাকুন, ভালোভাবে ট্রেড করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন পয়েন্টটা যদি না বুঝতে পারেন বা কোনো কিছু যদি নতুন জিনিস জানার ইচ্ছা থাকে সেটাও কিন্তু কমেন্ট করে যাবেন। বুঝতে যদি না পারেন তখনও কিন্তু কমেন্ট করে যাবেন, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেই ডাউটগুলো ক্লিয়ার করবার চেষ্টা করব, রাইট? তো অলরেডি আপনারা প্রায় 60টার মতন সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। যে আপনারা যদি এটা না করতেন তাহলে হয়তো ইউটিউব চ্যানেলটা 60টা সাবস্ক্রাইবার হতো না, এবং এটা খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে 1000 বা 2000, 5000, 10,000 সাবস্ক্রাইবারে পরিণত হবে আমাদের ইউটিউব চ্যানেল বা এই ফ্যামিলিটা ওবিটি একাডেমি। সেই আশাতেই আমরা আজকে এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। বাই বাই।